হেমন্তে ফসল তোলার পর কৃষক পরিবারে বিরাট অবসর। তখন গ্রামে গঞ্জে চলত রামায়ণ পালা কীর্তনের আসর। দুর্গাপুজোর পর মণ্ডপের সামনে রামায়ণ গানের আসরে আমরা লক্ষ্য করতাম উপচে পড়া ভিড়। হ্যাঁ, আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে ত্রিপুরার গ্রাম বাংলায় এই চিত্রটা কিন্তু প্রায় বিলুপ্ত, কিন্তু একটা সময় এটাই ছিল ত্রিপুরার গ্রামীণ জীবনের স্বাভাবিক চিত্র। সুদূর অতীতকাল থেকে ত্রিপুরার রাজা বা রাজ পরিবার জনজীবন এবং সংস্কৃতিতে রামায়ণের যে একটা বিরাট প্রভাব রয়েছে তার নিদর্শন আমরা পাই আমাদের প্রত্নতাত্ত্বিক সম্পদ এবং ইতিহাসের উপাদানে। ত্রিপুরার রাজা যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন হস্তিনাপুরে গিয়ে। প্রায় ১.৫ সহস্রাধিক বছর ধরে ত্রিপুরা বহন করে চলছে রামায়ণ চর্চার ঐতিহ্য। নমস্কার, বিটিভির পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন অভিজিৎ দেব, শ্রম পরিদর্শক এবং আমাদের রাজ্যের একজন বিশিষ্ট লেখক। নমস্কার, বিটিভির পর্দায় আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ত্রিপুরায় রামায়ণ সংস্কৃতি। তো ঊনকোটি আমাদের একটা বিশেষ প্রত্নতাত্ত্বিক উপাদান বলা যেতে পারে, ইতিহাসের দলিল। তো এই যে ঊনকোটিতে আমরা রামায়ণ সংস্কৃতি চর্চার কি পরিচয় পাই? ঊনকোটিতে আমরা রামায়ণ সংস্কৃতির যে পরিচয় পাই, আপনি যেটা বললেন আর কি, মানে আসলে রামায়ণ বা মহাভারত, আমি একটু মূল যে প্রশ্নটা আপনি করেছেন তার আগে আমি একটু বলতে চাই, রামায়ণ বা মহাভারত, কেউ রামায়ণ মহাভারতকে মহাকাব্য বলেন, কারোর কাছে এটা ভারতবর্ষের ইতিহাস, কেউ বিশ্বাস করেন যে রামায়ণ বা মহাভারত এগুলো ভারতের দর্শন। ব্যক্তিগতভাবে আমার কাছে রামায়ণ এবং মহাভারত, বিশেষ করে আজ যেহেতু আমরা রামায়ণ নিয়ে কথা বলবো, তো আমি রামায়ণেই কনসেন্ট্রেট করতে চাই। রামায়ণ আমার কাছে একাধারে ভারতবর্ষের দর্শন, ভারতবর্ষের ইতিহাস এবং ভারতের সমাজ ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি বিশাল পার্সপেক্টিভ। কিভাবে আমি বলছি, ধরুন ইতিহাস মানে আজ থেকে ১০০ বছর আগে বা ৫০০ বছর আগে বা মহেঞ্জোদারো বা আমরা যাই বলি, একটা ঘটনা ঘটেছে অনেক শতক বছর আগে, তারপর সেখানে এক্সপেডিশন চললো, খনন কার্য হলো, ঐতিহাসিকরা প্রত্নতাত্ত্বিকরা সেগুলো বার করে আনলেন, এটা আমরা জানলাম, গবেষণালব্ধ সেই বিষয়বস্তুগুলো। এটা যেমন ইতিহাস, তেমনি ব্যক্তিগতভাবে আমি যা বলছি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত, আমার উপলব্ধি। আমার মনে হয়েছে ইতিহাস তো সেটা অবশ্যই, যা আমরা হাতের কাছে পাচ্ছি সেটা অবশ্যই ইতিহাস, কিন্তু ইতিহাসের আরও একটা দিক কি এরকমভাবে নেই? ধরুন রামায়ণের ক্ষেত্রে আমরা যদি রামচন্দ্রকে দেখি, রামচন্দ্র কাল্পনিক না তিনি ছিলেন, আমি সেই বিতর্কে যেতে চাই না। আমি সেই আস্থাকে পূর্ণ সমর্থন জানিয়ে বলতে চাই যে রামচন্দ্রের যে ব্যক্তি জীবন, তিনি তো শুধু একজন স্বামী ছিলেন না, বা ভ্রাতা ছিলেন না, বা পুত্র ছিলেন না, তিনি ছিলেন এই সব কিছুর ঊর্ধ্বে একজন শাসক, একজন প্রজাবৎসল রাজা। তো রাজার দায়িত্বটা যেহেতু অনেক বেশি থাকে, তার কাছ থেকে আমরা কি পাচ্ছি একজন মানুষ হিসেবে আমি বা আমরা রামচন্দ্রের জীবন থেকে, তার জীবন দর্শন থেকে, তার পারিবারিক সিদ্ধান্ত, তার সামাজিক সিদ্ধান্ত থেকে আমরা কি পাচ্ছি, সেগুলোকেও আমরা ইতিহাসের সঙ্গে জুড়তে পারি। তো এই কারণে আপনি যে প্রশ্নটা বলছেন, ঊনকোটির সঙ্গে রামচন্দ্রের বা রামায়ণের সংস্কৃতিটা কিভাবে জড়িত, সেটা বলছি যে দেখুন, ঊনকোটিটা যখন এই যে পাহাড়ের গায়ে খোদাই করা হয়েছে, বিভিন্ন স্থাপত্য বা ভাস্কর্য, বিশেষ করে বিভিন্ন দেবদেবীর মূর্তি, সেখানে মহাদেব আছেন, দুর্গা আছেন, আরও অনেক আছেন, তার মধ্যে আমাদের এখানে শ্রীরামচন্দ্র আছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন সম্মানিত দর্শকবৃন্দরা, দেখুন ঊনকোটির পাহাড়ের গায়ে শ্রীরামচন্দ্র ধনুক তাক করে আছেন, একটি ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি সেখানে পাহাড়ের গায়ে খোদাই করা। এটা একটা অদ্ভুত জিনিস, আমরা যারা ঊনকোটিতে বেড়াতে যাই আমরা হয়তো এই জিনিসটা ঠিক খেয়াল করিনি, বা খেয়াল করলেও এই জিনিসটার গুরুত্বটা হয়তো আমরা ততটা বুঝতে পারিনি। সেটা স্বাভাবিক, আমি সেটাকে অস্বাভাবিক কিছু না, কিন্তু আজ যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি এবং এই আলোচনা করার সুযোগটা পেয়ে আমি ত্রিপুরা রাজ্যের সম্মানিত
সকল সুধী দর্শকবৃন্দকে নিবেদন করতে চাই যে আমরা যদি নেক্সট কখনো ঊনকোটি যাই, রামচন্দ্রের সেই তীর এবং ধনুক তাক করা অবস্থার যে স্থাপত্যটা আছে, যে স্কাল্পচারটা আছে, সেটা যেন একটু দেখে আসি। এবং এর মাধ্যমে একটা জিনিস পরিষ্কার, আজ থেকে ঊনকোটি কিন্তু মানে মানে অষ্টম শতক বা নবম শতক এই সময়কালটাতে এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, বাট আমার যতটুকু মনে হচ্ছে অষ্টম বা নবম এই শতকেই বিষয়টা খোদাই করা হয়েছে। তো আজ এখন 2024 চলছে, মানে আজ থেকে প্রায় 1100-1200 বছর আগে ঊনকোটির পাহাড়ে বা ওই এলাকায় রামায়ণের সংস্কৃতির একটা চল কিন্তু ছিল। না হলে রামচন্দ্র ধনুক তাক করে আছেন, এটা কি করে আসবে? মানে এই যে একটা সেন্স, এটা ঊনকোটির ওই মানে প্রথম যেদিন আমি ঊনকোটিতে ওই চিত্রটা দেখি বা ওই পাহাড়ের গায়ে ওই খোদাই করা বিষয়টা আমি দেখি, আমার কিন্তু শিহরণ জেগেছে যে এত বছর আগে, মানে 1100-1000 বছর আগে আমাদের ত্রিপুরা রাজ্যের, যেটাকে আমরা পাণ্ডব বর্জিত বলি, যে পাণ্ডবরা এদিকে আসেননি, কিন্তু পাণ্ডব বর্জিত কিনা আমি সেদিকেও যেতে চাইছি না, কিন্তু রামায়ণের সংস্কৃতি বা রামচন্দ্রের প্রভাব আমাদের এই ত্রিপুরা রাজ্যেও ছিল। তার সবচেয়ে বড় প্রমাণ আমরা ঊনকোটিতে পাচ্ছি। মানে অষ্টম শতক নবম শতকে একটি ত্রিপুরার এক পাহাড়ের গায়ে পাথর খোদাই করে রামচন্দ্র ধনুক তাক করে আছেন, এটা একটা আমার মনে হয় মানে ত্রিপুরা রাজ্যের সঙ্গে রামায়ণের সংস্কৃতিকে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলছে। মানে আমরা ফলে একটা ব্যাখ্যা আছে যে রামচন্দ্র উত্তর ভারতীয়, কিন্তু আমার মনে হয় আমরা যদি ঊনকোটিতে দাঁড়াই ওই পাহাড়ের সামনে গিয়ে, তাহলে আমার মনে হয় যে ওই যে ব্যাখ্যাটা যে রামচন্দ্র উত্তর ভারতীয়, রামচন্দ্রের সঙ্গে বাঙালিদের কি সম্পর্ক, এই মানে বিতর্কের একটা বিরাট আমরা অবসানের উৎসস্রোত কিন্তু আমরা পেতে পারি। ঊনকোটি আমাদের সেই জিনিসটা দেয়। বলছি তো প্রত্নতাত্ত্বিক উপাদান নিয়ে কথা, আমাদের আরেকটি প্রত্নতাত্ত্বিক সোর্স যেটাকে আমরা বলবো সেটা হলো পিলাক। হ্যাঁ, তো ওইখানেও কি এরকম কোনো সূত্র আছে? পিলাকেও মানে পিলাক মূলত আমরা সবাই জানি যে এটা একটা বৌদ্ধিক সাইট, মানে ওখানে অনেক বৌদ্ধ ধর্মের প্রার্থনা গৃহ বা অনেক কিছু আমরা এএসআই এটাকে খুঁড়ে বের করেছে সেখান থেকে। তো আমি যখন পিলাক গেছি, বিশেষ করে এই রামায়ণের সংস্কৃতির খোঁজ করতে গিয়ে আমি দেখেছি যে ওখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন, তাকে যখন আমি অনুরোধ করি যে স্যার আমাকে একটু যদি দেখান বিষয়টা, এবং তারা যথেষ্ট সাগ্রহ এবং সম্মানের সঙ্গে তারা আমাকে সেখানে নিয়ে গেছেন, এবং তারা যে দুটো ছবি আমাকে দিয়েছেন, এগুলো কিন্তু ঊনকোটির চাইতে কোনো অংশে ফেলনা নয়। এবং আপনি অবাক হবেন যে এখানে দুটো ছবি আছে পিলাকে মূলত। একটি হচ্ছে রাম এবং লক্ষ্মণ, আরেকটি ছবি আছে আমরা সবাই জানি খুব বিখ্যাত, সীতা দেবী দাবি করছিলেন রামচন্দ্রের কাছে যে আমার সোনার হরিণ চাই। তো রামচন্দ্র সেই লক্ষ্মণের নিষেধ সত্ত্বেও মারিচ রূপ পরিবর্তন করে এসেছে, সোনার হরিণের রূপ ধারণ করে এসেছে। সেই ঘটনাটা মনে করুন, মানে রামচন্দ্র সীতা দেবীর আবদার মেটাতে সেই সোনার হরিণের পেছনে ছুটছেন, এই একটা ছবি। আরেকটা ছবি আছে রাম এবং লক্ষ্মণ দুই ভাই, এবং রামচন্দ্রের বাঁ হাতে ধনুক ধরা আছে। একটা জিনিস লক্ষ্য করুন, এই যে দ্বিতীয় ছবিটা, মানে রাম এবং লক্ষ্মণ দুই ভাই এবং রামচন্দ্রের বাঁ হাতে ধনুক, এই ছবিটাতে বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করার আছে। দেখুন, আমরা কি জানি যে রামচন্দ্র বড়, লক্ষ্মণ ছোট, বড় ভাই ছোট ভাই। এবার ছবির মধ্যে আপনি তো এটা কিভাবে, বা একটা স্কাল্পচারের মধ্যে, ভাস্কর্যের মধ্যে আপনি এটা কিভাবে বোঝাবেন? দেখুন কি সুন্দর করে এই জিনিসটা বুঝিয়েছেন, মানে যারা এই খনন কার্যটা করেছেন আজ থেকে পিলাকো তো প্রায় 400-500 বছর আগের, 600-700 বছর আগের হবে। ওই সময়ের যারা ছিলেন তারা রামচন্দ্রকে বড় ভাই হিসেবে প্রতিপন্ন কিভাবে করেছেন? রামচন্দ্রের আকারটা দেখুন লক্ষ্মণের চাইতে ছোট। হ্যাঁ, এটাই মানে আমার এই জিনিসটা দেখে এত ভালো লেগেছে যে তারা ঐতিহাসিক ইতিহাস বা মহাকাব্যকে ইতিহাস করে দিয়েছেন এভাবে। আমি এই কারণে বলছিলাম যে ইতিহাস আমরা যা খুঁড়ে পাই তা যেমন ইতিহাস, তেমনি আমাদের উপলব্ধিতে যা আছে, যা দীর্ঘ কয়েক দশক ধরে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দর্শনে, আমাদের উপলব্ধিতে আছে, সেগুলোও ইতিহাস। না হলে এই যে পিলাকের মধ্যে যে টেরাকোটাটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে লক্ষ্মণ ছোট ভাই, তাকে আকারে ছোট করে ছোট ভাই বোঝানো হয়েছে, এবং রামচন্দ্র বড় জ্যেষ্ঠ ভ্রাতা, তাকে আকারে বড় করে দেখানো হয়েছে, এবং রামচন্দ্রের বাঁ হাতে ধনুক। এটা গেল একটা ছবি। আরেকটা আমি যেটা বললাম একটু আগে যে আমার সোনার হরিণ চাই, দেখুন রামচন্দ্র সেই সোনার হরিণের পেছনে ধাওয়া করেছেন। তো ত্রিপুরা রাজ্যের দুটোই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার খোদাই করা বিষয়, একটা পিলাক এবং একটা ঊনকোটি।
এই দুটো এক্সাম্পল দিয়ে, মানে পিলাকের এবং ঊনকোটির এক্সাম্পল দিয়ে আমার মনে হয় আমরা ত্রিপুরা এত দূর, মানে মহর্ষি বাল্মীকির যে স্পিরিট ছিল রামায়ণ রচনার পেছনে, সেই স্পিরিটটা থেকে আমরা ত্রিপুরা এত দূরে থেকেও আমরা কোনোভাবেই বঞ্চিত ছিলাম না। মানে এই সংস্কৃতি, সেটা শ্রুতির আকারে হোক, গল্পের আকারে হোক, বা লোককথা, গান, যেভাবেই হোক, সেটা আমাদের এই এত দূরেও এসে, মানে ভারতবর্ষের আর্যাবর্তের কোনায় 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 কিন্তু এই স্পিরিটটা এসে পৌঁছেছে। না হলে তো আমাদের ঊনকোটিতে বা পিলাকে এখন যেটা বললাম, এই জিনিসগুলো জানার কথা না। ফলে আমার মনে হয় যে রামচন্দ্রের সঙ্গে বা রামায়ণের সঙ্গে ত্রিপুরারও বা এতদ অঞ্চলেরও একটা সুন্দর যোগসূত্র ছিল। আমরা অনেকেই জানি যে রাজা ত্রিলোচন যুধিষ্ঠিরের রাজসহযোগে হস্তিনাপুরে গিয়েছিলেন। তো এতে বোঝা যাচ্ছে যে হয়তো ত্রিপুরা রাজ পরিবারের সাথেও রামায়ণের কিছু একটা সম্পর্ক ছিল। তো এই যে মানে রামায়ণের কি সম্পর্ক ছিল বা কতটা প্রভাব ছিল? অনেক ছিল। মানে বিশেষ করে দুটো জিনিস আমি বলতে চাই এখানে। একটা হচ্ছে যে বাণেশ্বর এবং শুক্রেশ্বর রচিত যে ত্রিপুরা রাজ্যের যে ঐতিহাসিক দলিলই বলতে হয় আমাদের সেটাকে, সেটা হচ্ছে রাজরত্নাকরম যে বইটা। সেখানে আমি একটু দেখে বলতে হবে দর্শকদের সুবিধের জন্যে। সেখানে বাণেশ্বর এবং শুক্রেশ্বর যে শ্রী রাজরত্নাকরম বইটা লিখেছেন, তার 9ম অধ্যায়ে 83 নম্বর শ্লোক সংস্কৃতে লেখা আছে। আমি একটু দেখে পড়ছি, দর্শকরা যদি আমাকে ক্ষমা করেন, মানে দেখে না পড়লে আমি হয়তো শুদ্ধভাবে বলতে পারবো না, আপনাদের আমি ঠিক বোঝাতে পারবো না। কি লিখেছেন সেখানে দেখুন। লিখেছে, কালে বিবর্ণে ভূপালে পরলোক মুপাগতে পুরুষেনস্তৈষ্য পুত্র বভুব ধরণীশ্বর। এর অর্থ কি? কালে ভূপালে বিবর্ণে পরলোকম উপাগতে তৈষ্যপুত্র পুরুষেন ধরণীশ্বর বভুভ। অর্থটা কি? অর্থ হচ্ছে যথাসময়ে রাজা বিবর্ণ পরলোক গমন করলে তাঁর পুত্র পুরুষেন রাজা হয়েছিলেন। এবার এটা গেল 83 নম্বর শ্লোক। 84-85টা আমি স্কিপ করে যাচ্ছি। 86 নম্বর শ্লোক, যেটা আমাদের আজকের আলোচনার সঙ্গে রিলেটেড, সেই 86 নম্বর শ্লোকে কি বলছেন, যেটা আপনি একটু আগে বললেন, একটু কারেকশন আছে ম্যাডাম এখানে। ব্যাপারটা হচ্ছে কি, ত্রিলোচন নন, তিনি রাজা পুরুষেন। ঠিক আছে, আমি বলছি যিনি দশরথের মানে সমসাময়িক, কন্টেম্পোরারি। সেই শ্লোকটা বলছি। শ্লোকটা হচ্ছে, অযোধ্যাম গমদ্ধিমান সসৈন্যই পরিবেষ্টিত ঋষি ভীর্য গীর্ভি সার্ধং যজ্ঞই দশরথৈশ্বস। এর অর্থ, সেই ধীমান রাজা, মানে ওই যে পুরুষেন, সেই ধীমান রাজা দশরথের সঙ্গে ঋষি যোগীগণ সহ সসৈন্য পরিবেষ্টিত হয়ে অযোধ্যায় গিয়েছিলেন। দেখুন কত বড় ঐতিহাসিক প্রমাণ। হ্যাঁ, আরেকটা শ্লোক আছে সেখানে, একই 9ম সর্গে 9ম অধ্যায়ে, এটা 87 নম্বর শ্লোক, তার ঠিক পরের শ্লোক কি বলছেন রাজরত্নাকরমে? বলছেন, রাজ্ঞা দশরথে নায়ং পুরুষেন প্রপূজিত দৃষ্টা বহনি তীর্থানি প্রত্যায়াত সকং পুরম। অর্থ, রাজা দশরথ এই পুরুষেনকে সম্যক অভ্যর্থনা করেছিলেন, অনেক তীর্থ দেখে তিনি নিজ রাগরে ফিরে আসেন। মানে এগুলো কিন্তু অস্বীকার করা যাবে না। মানে এই যেটা আমি, সেটা তো আর ধরুন মানে সরকারি পৃষ্ঠপোষকতায় বানানো হয়নি, মানে এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাস। রাজরত্নাকর, শ্রী রাজরত্নাকর, বাণেশ্বর এবং পণ্ডিত বাণেশ্বর এবং শুক্রেশ্বরের মানে লেখা। এবং তারা যে ঘটনাটার উল্লেখ করেছেন যে রাজা পুরুষেন দশরথের সমসাময়িক, কন্টেম্পোরারি ছিলেন এবং তিনি সেখানে যজ্ঞে উপস্থিত ছিলেন, তার মানে বিশাল। এর অর্থ চিন্তা করলে মানে এর গভীরতা পাওয়া মুশকিল। মানে বোঝা যায় যে রামায়ণের যে মানে যে স্পিরিট, সেই স্পিরিটের সঙ্গে আমরা, যেটা বারবারই আমাদের আলোচনায় উঠে আসবে আর কি, মানে আমরা কোনোভাবেই পিছিয়ে ছিলাম না, বা আমরা মানে বিচ্ছিন্ন থাকার তো প্রশ্নই উঠে না। আমরা হয়তো মানে চর্চার অভাবে বা জিনিসগুলো আমরা বিভিন্ন কারণে আমরা ওভারলুক করেছি, আমরা দেখিনি, বা দেখলেও জিনিসটার গুরুত্ব তেমন একটা বুঝতে পারিনি। কিন্তু তথাপি ধুলো সরিয়ে কিন্তু ইতিহাসকে আমরা একটু চেষ্টা করলেই মানে তুলে আনতে পারি আর কি। এটা তো রাজরত্নাকরমে আছে, এই আর কি। মানে আরেকটা বিষয় আছে, মানে আপনি যে প্রশ্নটা করেছেন যে ত্রিপুরা রাজ পরিবারের ইতিহাসের সঙ্গে রামায়ণের সংস্কৃতি, আমাদের আলোচনাটা আমরা কন্টিনিউ করব। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। আমরা ফিরে আসছি বিরতির পর।
শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে। নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। তিনি ডক্টর না সিস্টার। সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Run, 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 run is a drink. The sweetness of lychee in Prime Lychee drink. Prime Lychee drink, refresh your feelings. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেসের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সিস্টার স্পাইসেস, রন্ধনেই বন্ধন। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। ফিরে এলাম আবারও বিরতির পর। আমরা সরাসরি চলে যাচ্ছি অভিজিৎ বাবুর কাছে। স্যার, আমরা আবার পূর্ববর্তী প্রসঙ্গেই ফিরে যাচ্ছি। যেটা বলছিলাম আর কি, মানে একটু আগে তো আমরা বললাম যে পণ্ডিত বানেশ্বর এবং শুক্রেশ্বর রচিত শ্রী রাজরত্নাকরম যে বইটা, সেই বইয়ে আমরা অন্তত 3-4টে শ্লোক পাচ্ছি, যেখানে আমরা দেখতে পেলাম যে রাজা দশরথের যিনি সমসাময়িক আমাদের চন্দ্রবংশীয় রাজা পুরুষেন, তিনি দশরথের যজ্ঞে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং রাজা দশরথ তাকে যথেষ্ট সমাদর পূর্বক যজ্ঞে আপ্যায়ন করেছেন। তিনি যজ্ঞে ছিলেন এবং
তারপর সেখান থেকে প্রস্থান করেছেন, এটা আমরা দেখেছি। আর এখন আরো একটা জিনিস, যতটুকু মানে আমি পেয়েছি আর কি ত্রিপুরার ইতিহাস ঘাঁটতে গিয়ে, আমি দেখেছি যে ত্রিপুরার অনেক রাজা আছেন যারা শ্রী রামচন্দ্রের নামে সিংহাসন যখন তাদের মানে সিংহাসন আরোহণ যখন তারা করেন, তাদের যখন করোনেশন হয়, করোনেশন সেরিমনি, ডিউরিং দেয়ার করোনেশন সেরিমনি, তারা শ্রী রামচন্দ্রের নামে শপথ নিয়েছেন। এটা খুব ইন্টারেস্টিং আমার কাছে। মানে ঈশ্বরের নামে রামচন্দ্রকে তারা নিজের ঈশ্বর বা গুরু বা ইষ্ট দেবতা হিসেবে মেনে দিয়েছেন। না হলে তো সিংহাসন আরোহণের সময় তার নামে অ্যাটলিস্ট মানে রামচন্দ্রের নামে অ্যাটলিস্ট শপথ নেওয়ার কোনো বিষয় নাই আমার যেটা মনে হয়। যেমন ধরুন এই বিষয়ে আমি একটু বলতে চাই, সেই দেখেই বলতে হবে, বিষয়গুলো তো ঐতিহাসিক। মানে ত্রিপুরা রাজ্যের অন্তত 6 জন রাজা আমি পেয়েছি যারা ডিউরিং দেয়ার করোনেশন পিরিয়ড তারা শপথ নিয়েছেন রামচন্দ্রের নামে। তো একটা এর আগে একটা ছোট্ট করে বলা দরকার, একটা ছিল রাজাদের একটা, আমরা যেমন অফিসে সিল প্যাড এগুলো ইউজ করি, একটা সই তারপর নিচে একটা সিল দেওয়া হয়, এটা অথেন্টিকেশনের জন্য বা একটা অফিস অর্ডারের জন্য। রাজ পরিবারের ক্ষেত্রেও এটা ছিল, সেটাকে বলা হতো পদ্মমোহর, রাজাদের সিল। সেই মোহরটাতে 6টা পদ্মের পাপড়ি ছিল, সেই পাপড়িগুলোর মধ্যে রাজাদের নাম লেখা থাকতো। যেমন ধরুন রাজা গোবিন্দমাণিক্য এই পদ্মমোহরটা চালু করেছিলেন। তিনি এই গোবিন্দমাণিক্য এই রামচন্দ্রের নামে যে শপথ নিয়েছিলেন, সেই শপথ নেওয়ার পর তিনি যে মানে যে বিষয়বস্তুটা বলেছিলেন, তিনি লিখেছিলেন, তিনি বলেছিলেন, যেটা পাওয়া যায় ত্রিপুরার ইতিহাসে, যে রাম সত্য জয়। আচ্ছা, রামই সত্য, তার জয় হোক। হয়তো তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন, আরো একটু মানে গবেষণা করলে এটা বেরিয়ে আসবে। কিন্তু গোবিন্দমাণিক্যের সঙ্গে, গোবিন্দমাণিক্য যখন সিংহাসন আরোহণ করেন, রামচন্দ্রের নামে যখন তিনি শপথ নেন, তখন এই সত্যগুলো মানে এই শব্দগুলো ইতিহাসে পাওয়া যায়, রাম সত্য জয়। এবার গোবিন্দমাণিক্যের পরে তার পুত্র রামদেব মাণিক্য, তিনিও সেই রামচন্দ্রের নামেই শপথ নিয়েছিলেন। সেই শপথ নেওয়ার পরে যে শব্দগুলো আমরা পাই মানে ইতিহাসে, পুত্র রামদেব মাণিক্যের সঙ্গে পাই আমরা রাম সত্য। আচ্ছা, রাম সত্য, সত্য ইতিহাস। যে বললাম একটু আগে যে যিনি বিশ্বাস করেন, এটাও বোধহয় ইতিহাস, রামকে তিনি সত্য হিসেবে মেনে নিয়েছেন, তাই রামদেব মাণিক্য রাম সত্য বলছেন। রামদেব মাণিক্যের পিতা গোবিন্দমাণিক্য কি বলছিলেন? রাম সত্য জয়। তারপর কৃষ্ণমাণিক্য, শ্রী রাম গঙ্গা মাণিক্য এবং আমি একটু দেখে বলছি, এবং রাজধর মাণিক্য, তারা প্রত্যেকেই শ্রীরাম আজ্ঞা। কৃষ্ণমাণিক্য যখন শপথ নেন, মহারাজ কৃষ্ণমাণিক্য যখন শপথ নেন, তিনি যে শব্দগুলো বলেছিলেন শ্রীরাম আজ্ঞা, রামের আজ্ঞা, রামের আদেশে, ঠিক আছে। তারপর দ্বিতীয় রাজধর মাণিক্য, রামগঙ্গা মাণিক্য এবং কৃষ্ণ কিশোর মাণিক্য, এই 3 জন প্রত্যেকেই শ্রীরামচন্দ্রের নামে শপথ নিয়ে বলেছিলেন রাম আজ্ঞা। আচ্ছা, মানে ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাসের সঙ্গে দেখুন কিভাবে রামায়ণের সংস্কৃতি বা রামচন্দ্র জড়িয়ে আছে। এগুলো মানে খুব ইন্টারেস্টিং আমার কাছে তো বটেই। এবং আমি যে আজকে এখানে আপনাদের মাধ্যমে দর্শকদের বলতে পারছি, আমারও খুব আনন্দ হচ্ছে। কারণ আমার মনে হয় আর কি, মানে আমি আমার বন্ধু বান্ধব মহলে আমি দেখেছি এগুলো আমাদের ঠিক জানা নেই। তো আমার এটা খুব আনন্দের যে বিষয় যে এটা সবাইকে আমি পৌঁছাতে পারছি, এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে এটা হচ্ছে। এটা রাজ্যের জন্য এটা সত্যি খুব গর্বের বিষয়। আমাদের সাংস্কৃতিক যে ঐতিহ্য, ত্রিপুরার ইতিহাস যে বা সংস্কৃতি, সেটাকে পুষ্ট করবে আমার মনে হয় এই বিষয়গুলো। এবং আমার মনে হয়, আমি অনুরোধ করব, কেউ যদি ধরুন ইতিহাসের ছাত্র বা ছাত্রী থাকেন, ইতিহাসের কোনো আগ্রহী থাকেন, যিনি গবেষণা করছেন এই বিষয়গুলো নিয়ে, তারা এই তথ্যের পথে গিয়ে, সেই তথ্যের আরো গভীরে গিয়ে আরো গবেষণামূলক কাজ করে তারা আরো অনেক বিস্তৃত তথ্য, যেগুলো হয়তো ত্রিপুরার সঙ্গে রামায়ণের সংস্কৃতিকে আরো বেশি করে জড়িয়ে দেবে, সেগুলো খুঁজে বার করতে পারবেন। সেটা হয়তো তাদেরকে একটু সাহায্য করবে বলে আমার মনে হয়। সত্যি কথা কি, আপনার কাছ থেকে আমি পর্যন্ত আজকে অনেক কিছু জানতে পারছি। মানে এই যে রামায়ণের সাথে যে ত্রিপুরার এত বড় একটা এতটা যোগসূত্র রয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর আমার মনে হয় আমাদের মানে দর্শক বন্ধুরাও এই ব্যাপারটা জানার পর একটু গর্বই বোধ করবেন। গর্ব কিনা জানি না, মানে গর্ব আমার তো খুব ভালো লেগেছে। মানে আমি যেটা বলতে চাইছি আর কি, মানে
এটা নিয়ে একটু গবেষণা আরো বিস্তৃত আকারে বিস্তৃত, দরকার। ত্রিপুরার সঙ্গে রামায়ণের সংস্কৃতি, রামচন্দ্রের কি প্রভাব ছিল, মহাভারতের কোনো প্রভাব ছিল কিনা এতদ অঞ্চলে, এই অঞ্চলে যেখানে ত্রিপুরার রাজারা রাজত্ব করতেন, কিরাত অঞ্চল, সবকিছু মিলিয়ে, চাকলা রসনাবাদ বা আজকের ত্রিপুরা, সবকিছু মিলিয়েই এগুলো মানে ছিল কিনা এ নিয়ে একটি বিস্তৃত গবেষণার প্রয়োজন আছে। এটা আমার একটা আবেদন, নিশ্চয়ই ইতিহাসের যারা অনুরাগী আছেন তাদের প্রতি আমার থাকবে। আরেকটা প্রশ্ন যে আমাদের ধলেশ্বরে রামকৃষ্ণ মিশন, এখানে আমরা ঠাকুর রামকৃষ্ণের পাশে রামচন্দ্রের শ্রী রামচন্দ্রের ছবিটা দেখতে পাই। তো মানে এটাও কি কোনো রকম যোগসূত্র বা? নিশ্চয়ই, ধলেশ্বর রামকৃষ্ণ মিশন তো আমাদের ভারতবর্ষের রামকৃষ্ণ মঠ এবং মিশন, স্বামী বিবেকানন্দের যে নিজের হাতে প্রতিষ্ঠা করা এই যে রামকৃষ্ণ মঠ, তার একটি শাখা আমাদের আগরতলার ধলেশ্বরে আছে, আমতলিতেও আছে। আমতলিটাতে আমি যাইনি, কিন্তু আমি অনেক দিন আগে আমি মাঝে মাঝে যাই সেখানে, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের যে লাইব্রেরি আছে সেখানে যাই। এখন ইন্দ্রাত্মানন্দ মহারাজ জি আছেন, উনি আছেন কিনা জানি না, আমি অনেক মানে মাস, 1.5 মাস 2 মাস যাবৎ যেতে পারছি না ব্যস্ততার কারণে। কিন্তু আমি লাস্ট যখন গেছিলাম রামকৃষ্ণ মিশন, ধলেশ্বর রামকৃষ্ণ মিশনে, ইন্দ্রাত্মানন্দ মহারাজ জি ছিলেন। উনি আমাকে প্রথম মানে আমি ওনাকে প্রশ্ন করার সুযোগ আমার হয়েছে। উনি আমার প্রশ্নের প্যাটার্নগুলো হয়তো তাঁরও ভালো লেগেছে। উনি আমাকে নিজে সঙ্গে করে নিয়ে এসে বলছেন, চলো তোমাকে একটা জিনিস দেখাই। আমি জানতাম না এটা, আমারও মানে আমি অবাক হয়ে আছি, মহারাজজি আমাকে নিয়ে যে দেখাবেন না, তো আমার বিশাল একটা গৌরবের ব্যাপার। তো আমি মহারাজজির সঙ্গে যাচ্ছি, মহারাজজি গেটের বাইরে অলমোস্ট চলে আসছেন, মানে মেইন গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে একটা ছোট্ট চালা ঘরের মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছবি মাঝখানে, রামকৃষ্ণের ঠিক ডান দিকে শ্রীরামচন্দ্র, আর বাঁ দিকে কৃষ্ণ, রাম এবং কৃষ্ণ। দেখুন, গদাধর চট্টোপাধ্যায়, আমরা জানি শ্রীরামকৃষ্ণের আসল নাম তো গদাধর চট্টোপাধ্যায়। এবার তিনি রামকৃষ্ণ হয়েছেন। এবার রামকৃষ্ণ যিনি আমাদের এই ভারতবর্ষের আধ্যাত্মিকতার একজন প্রাণ পুরুষ, তার ছবির ডান দিকে আগরতলাতে আছে শ্রীরামচন্দ্রের ছবি। এটা কিন্তু ধরুন, এখানে যারা রামকৃষ্ণের দীক্ষিত, ঠাকুর শ্রীরামকৃষ্ণের, এবং আমার বাবা মা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দীক্ষিত, আমি কিন্তু এটা জানতাম না। ইন্দ্রাত্মানন্দ মহারাজ এটা না বললে আমার পক্ষে এটা, আমি অথচ এই ছোট্ট মানে ইট সিমেন্টের তৈরি এই চালাঘরটির পাশ দিয়ে কতবার গেছি এসেছি, একবারও কিন্তু নজর যায়নি যে ঠাকুরের ডান দিকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের ডান দিকে কার ছবি আছে। কিন্তু যখন মহারাজজি নিয়ে এসে দেখাচ্ছেন, মানে ওই দেখো এখানে কি আছে, তুমি যে রামচন্দ্রের প্রশ্ন করছো, ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে মানে আমি ওনাকে প্রশ্ন করেছিলাম ইন্দ্রাত্মানন্দ মহারাজজিকে যে শ্রীরামচন্দ্রের কোনো প্রভাব কি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপরে ছিল কিনা। তখন তিনি আমাকে বলেছেন যে রামচন্দ্রের পরিবারের ইষ্ট দেবতাই ছিলেন রামচন্দ্র। মানে ঠাকুর রামকৃষ্ণ পরিবারের যে ইষ্ট দেবতা তিনি ছিলেন রামচন্দ্র। এবং রামকৃষ্ণদের পরিবারের প্রত্যেক ভাইয়ের নাম, রামকৃষ্ণ তো আমরা জানি রাম দিয়ে শুরু। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর আরেকটা বিষয় ম্যাডাম আমি বলতে চাই, আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের দর্শকবৃন্দকে অনুরোধ করব আর কি, যদি আপনারা একটু দেখাতে পারেন। আরেকটা বিষয় আছে, ত্রিপুরার রাজ পরিবারের একটি সিম্বল আছে, এমব্লেম। ওই এমব্লেমটা যদি আপনারা দেখাতে পারেন, এই এমব্লেমটা হচ্ছে, এটা রাজ পরিবারের এমব্লেম। তারা যখন যুদ্ধে যেতেন, ত্রিপুরার রাজারা যখন যুদ্ধে যেতেন, পতাকার মধ্যে এই এমব্লেমটা থাকতো, যে ত্রিপুরার রাজ পরিবারের প্রতীক হিসেবে এই সিম্বলটা দেখলে বুঝতে পারতো যে এটা ত্রিপুরার রাজ পরিবারের সৈন্য বা যুদ্ধ সরঞ্জাম। সেই রাজ পরিবারের এমব্লেমের মধ্যে দেখুন একটি ত্রিকোণাকার পতাকা আছে, মূলত গেরুয়া রঙের, বা এখানে লাল দেখাচ্ছে কিন্তু এটা গেরুয়া রঙের। যাই হোক, রংটা ইম্পর্টেন্ট না, আমি যা বলতে চাইছি আর কি, এই গেরুয়া রঙের যে ত্রিকোণ যে পতাকাটা আছে, সেখানে দেখুন কার ছবি, যদি জুম করা যায়, সেটাকে জুম করলে দেখুন এখানে রামায়ণের একটি ঘটনার উল্লেখ আছে বা আঁকা আছে। এখানে দেখুন গন্ধমাদন পর্বত হাতে হনুমান আছেন, হনুমান এক হাতে গন্ধমাদন নিয়ে উড়ে যাচ্ছেন। তো ভাবুন, মানে ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাসে যেটা মানে যে এমব্লেম সবচেয়ে বড় গৌরবের বা সম্মানের, যেটা তাদের পরিচিতি, সেই পরিচিতির একটি অংশের মধ্যে রামায়ণের সেই বিশল্যকরণী
মানে লক্ষণ আহত হয়েছেন, এবার মানে মারা যাবেন অবস্থা, এবার তাকে বাঁচাতে হবে। বিশল্যকরণী কোথায় আছে? গন্ধমাদনে আছে। হনুমান গেছেন, এবার হনুমান গিয়ে তো আর বিশল্যকরণী খুঁজে পাচ্ছেন না, পুরো পর্বত উঠিয়ে নিয়ে এসেছেন। তো ওই যে ঘটনাটা ছোট্ট ওই ছবির মাধ্যমে কিন্তু ওই ত্রিকোণাকার মানে পতাকাটার মধ্যে আছে। তো এ থেকে কি বোঝা যায়? মানে খুব সহজ, আমরা মানে এই জিনিসগুলো মানে যদি ভাবি বোঝা যায় যে এতদ অঞ্চলে ত্রিপুরার সঙ্গে আমাদের রামায়ণের সংস্কৃতির মানে বিশাল একটা ব্যাপ্তি ছিল, ওতপ্রোতভাবে আমরা জড়িয়েছিলাম। এবং রামচন্দ্র কখনোই উত্তর ভারতীয় ছিলেন না। রামচন্দ্র যদি তাই হতেন যে রামচন্দ্র উত্তর ভারতীয় বা রামায়ণের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই, তাহলে আমরা এই ঐতিহাসিক দলিলগুলো অন্তত পেতাম না। ত্রিপুরার রাজ পরিবারের প্রতীকের মধ্যে বা এমব্লেমের মধ্যে হনুমানের গন্ধমাদন পর্বত ছবিটা ওই মানে রামায়ণের ওই মানে অংশটা কখনোই থাকতো না বলে আমার মনে হয়। আরেকটা বিষয় বলার ছিল, মানে আমাদের যে রাজবাড়ি আছে আগরতলা শহরে, সেই রাজবাড়ির ভেতরে অনেকেই হয়তো বিষয়টা জানেন, যারা জানেন তাদেরকে আমি একবার মনে করিয়ে দিতে পারবো এই সুযোগে, আর যারা জানেন না তাদের জন্য আমি বলতে চাইছি বিনম্রভাবে। রাজপরিবারের ভেতরে, ত্রিপুরা রাজবাড়ির ভেতরে একটি হনুমান মন্দির আছে। এই হনুমান মন্দিরে নিত্য হনুমানের পুজো হয়। এবার হনুমান আমরা জানি যে রামচন্দ্রের সঙ্গে সেই সমুদ্র যে সেতু বন্ধনের কাজ বা হনুমানের সঙ্গে রামচন্দ্রের যে সখ্যতা, এগুলো তো আমরা জানি। এবং ওই লিগেসিটাই বোধহয় ক্যারি ফরওয়ার্ড হয়েছে ত্রিপুরার রাজ পরিবারের ক্ষেত্রেও, যে লিগেসিটা আমরা ওই রাজ পরিবারের ভেতরে ওই মন্দিরে হনুমান মন্দিরের মাধ্যমে দেখতে পাই। এবং আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ওই মন্দিরের গায়ে লেখা আছে সীতারাম। দেখুন, দর্শকবৃন্দকে অনুরোধ করব যদি একটু জুম করা যায় আর কি, সীতারাম লেখা আছে। দেখুন এখানে একটা জিনিস, রামচন্দ্রের নামটা কিন্তু এখানে পরে আছে, সীতারামটা আগে আছে। সীতা, কারণ হনুমানের কাছে সীতা তো মার মতো ছিলেন, মার মতো মাতা মানে মাতৃতুল্য ছিলেন। তো এই কারণেই এটা হয়তো মানে লেখা হয়েছে ইদানিং, কিন্তু সেই স্পিরিট বা সেই সেন্সটা কিন্তু মেনটেন করা হয়েছে, রাখা হয়েছে। কারণ সীতা দেবী হনুমানের কাছে মার চাইতে কোনো অংশে কম ছিলেন না, এবং সেই স্পিরিটটাকে মেনটেন করাই হয়েছে সীতারাম লেখে। খুব সম্ভবত সীতারামই লেখা হয়েছে এখানে। এবং এটা মানে আমার ভালো লেগেছে এই বিষয়গুলো, যে প্রত্যেকটা ঘটনা ছোট ছোট, কিন্তু ছোট হলেও তার যে বিশাল তাৎপর্য, তার যে একটা ভাস্ট সিগনিফিক্যান্স আছে, সেটার মানে কোনোভাবেই ক্ষুণ্ণ করা হয়নি, মেনটেন করা হয়েছে। মানে একদম যেমন আমরা যদি পিলাকে দেখি, যেটা আমি হয়তো রিপিটেশন হবে, রামচন্দ্র বড় ভাই কিভাবে দেখাবেন এবার তো বোঝানো যাবে না, লিখতেও পারবেন না, তারা আকারে বড় করে দিয়েছেন, লক্ষণকে ছোট করেছেন। মানে এই জিনিসগুলোর মাধ্যমে আমার মনে হয়েছে যে তারা স্পিরিটটার সঙ্গে একদম টোটালি কানেক্টেড ছিলেন, রামায়ণের স্পিরিটটার সঙ্গে। তো এই আর কি। তো আপাতত আমি এতটুকুই জানতে পেরেছি ত্রিপুরার সঙ্গে রামায়ণের সংস্কৃতির যোগসূত্র ঠিক কতটা। আরও অনেক কিছু আছে, হয়তো আমরা আগামী দিনে এগুলো জানতে পারবো। জানতে পারলে আমরা আবার দর্শকবৃন্দের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করব যদি সুযোগ পাই আর কি। ধন্যবাদ আপনাকে, আপনার ব্যস্ত শিডিউল থেকে আমাদের জন্য সময় বের করেছেন। আজকের এই আলোচনা থেকে সত্যি কথা আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা অনেক অজ্ঞাত বিষয়ে আজকে হয়তো জানতে পেরেছেন। ভবিষ্যতে আরও গবেষণা হবে, আমরা আরও অনেক কিছু জানতে পারবো, যে এই যে রামায়ণ সংস্কৃতির সাথে ত্রিপুরার যোগসূত্র কতটুক, ভবিষ্যতে আরও অনেক অনাবিষ্কৃত তথ্য আবিষ্কৃত হবে, এটাই আমরা আশা রাখব। আজকের মতো এই পর্যন্তই, কারণ আমরা একদম সময়ের শেষ প্রান্তে। নানা রঙের অনুষ্ঠান দেখতে চোখ রাখুন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।